আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এনআইএ এর বৈঠকে বাংলাদেশ ও ভারতে আত্মগোপনে থাকা জঙ্গিদের তালিকা আদান প্রদান, 4 জনের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, জানালেন ডিএমপির মুখপাত্র। গণতন্ত্র আইনের শাসন নিশ্চিত না হলে মানবাধিকার ভুলণ্ঠিত হতে পারে মন্তব্য বিচারপতি খায়রুল হকের। সবাইকে ঐক্যমতে থেকেই কাজ করতে হবে বললেন ডক্টর মিজান। মামলা দিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না, হুঁশিয়ারি ফখরুলের। মার্চের মধ্যেই সরকারের পতন বললেন গয়েশ্বর। গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া, অভিযোগ ইনু। আগামী 26শে মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, জানালেন আকম ও মোজাম্মেল হক। সরকার দুর্নীতির আশ্রয় নিয়েছে অভিযোগ মেজর হাফিজের। দর্শক, এবার বিস্তারিত। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ প্রতিনিধিদের বৈঠকে দুদেশে আত্মগোপনে থাকা জঙ্গিদের তালিকা আদান প্রদান করা হয়েছে। ঢাকায় পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত দুই পক্ষের এই বৈঠকে বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় 2 দেশের জঙ্গিরাই জড়িত বলে জানিয়েছেন এনআইএ। ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা ভারতে আত্মগোপন করে আছে। বাংলাদেশের অনুরোধে তাদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে এনআইএ। বৈঠক শেষে ডিএমপির মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, এনআইএ কিছু সন্দেহভাজন জঙ্গির ছবি দিয়েছে, যার সঙ্গে বাংলাদেশের তালিকাভুক্ত 4 জঙ্গি ফারুক, বোমারু, মিজান, সালেহিন ও সাজিবের চেহারার মিল পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। 2 দিনের সফরে ঢাকায় আসা ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএর 5 সদস্যের প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে বৈঠক করেন। এডিশনাল আইজি একেএম শহীদুল হক সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষ পরস্পরের মধ্যে জেএমবি সহ জঙ্গিদের তালিকা বিনিময় করেন। বৈঠক শেষে ডিএমপির মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, উভয় দেশে আত্মগোপনে থাকা জেএমবি ও জঙ্গিদের তালিকা আদান প্রদান করা হয়েছে। জেএমবি এবং এই বিস্ফোরণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই আমাদের এই তথ্য বিনিময় বা মত বিনিময়ের বিষয়টি ছিল। এছাড়াও এই বিস্ফোরণের সাথে তারা কাউকে কাউকে গ্রেপ্তার করেছে, তো তাদের নাগরিকত্ব নির্ধারণ, তারা বাংলাদেশের নাগরিক নাকি ইন্ডিয়ান নাগরিক সেটি যেমন নির্ধারণ, ঠিক তেমনিভাবে আমরা জানি, আপনারাও জানেন যে বাংলাদেশের কোনো জেএমবি সন্ত্রাসী ওখানে লুকিয়ে আছে, পালিয়ে আছে আমাদের হাত থেকে, অর্থাৎ গ্রেপ্তার এড়ানোর জন্য তারা পালিয়ে গেছে। তো সেই সব বিষয়ে কমন কিছু কথাবার্তা আমাদের হয়েছে। তিনি জানান, বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় ভারত ও বাংলাদেশের জঙ্গিরা জড়িত বলে তথ্য দিয়েছেন এনআইএ। এটি আমাদের আলোচনা যে পর্যন্ত হয়েছে তাতে 2 দেশেরই নাগরিকরা জড়িত ছিল বলে মনে হয়েছে, একটা ভারতীয় আর বাংলাদেশ। ডিএমপির মুখপাত্র জানান, 30 সালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা ভারতে আত্মগোপন করে আছে। তাদের গ্রেপ্তারের ব্যাপারে অনুরোধ জানানো হলে ইতিবাচক সাড়া দিয়েছেন এনআইএর প্রতিনিধিরা। 30 সালের প্রিজনার ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দিয়েছে। তারপর যে 2 জন প্রিজনারকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বোমারু, মিজান এবং সালেহিন, এদের 3 জনকে গ্রেপ্তারের ব্যাপারে তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা তাদের সহযোগিতা চেয়েছি। আমরা ছবি দিয়ে দিয়েছি, আপনারা জানেন যে বোমারু 3 জনের ছবি আমরা দিয়ে দিয়েছি। তারা যদি এই নামে, তারা হয়তো অন্য নাম ব্যবহার করছে, তাদেরকে ওখানে পান, তারাও গ্রেপ্তার করবে। জেএমবি সংক্রান্তে যে কোনো সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের কোনো সীমাবদ্ধতা নাই, তাদের ওপেননেস আছে এবং তাদের ইগারনেসও আছে, তারা আগ্রহী, তারা আগ্রহ থেকেই আমাদের এখানে এসেছেন। তো বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানান ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। তারা আহ্বান করেছেন আমাদের অফিসিয়ালি যেতে হলে কতগুলো প্রসিডিউর মেনটেন করতে হয়, সেটি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরাও যেতে পারি। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র আইনের শাসন নিশ্চিত না হলে মানবাধিকার ভুলণ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যমতে থেকেই কাজ করতে হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দক্ষিণ এশীয় জাতীয় মানবাধিকার কমিশনের আঞ্চলিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রিপোর্ট প্যাট্রি ডি কস্টার।
8 দফা প্রস্তাবনা রেখে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়ার জাতীয় মানবাধিকার কমিশনগুলোর 2 দিনের বৈঠক। দক্ষিণ এশিয়ায় বিদ্যমান মানবাধিকার সম্পর্কিত অভিন্ন সমস্যা চিহ্নিত করে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। I think that's a very serious and huge commitment coming from a very serious and respected person of this region. That is what we wanted to see. Liberty is at stake, democracy is at stake, rule of law is at stake, and it all concerns human rights in a broader sense. অনুষ্ঠানের প্রধান অতিথি আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি ABM খায়রুল হক বলেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়তে পারলেই মানবাধিকার রক্ষার সুফল পাওয়া যাবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে গণতন্ত্র ও আইনের শাসন কার্যকর হয় না। দুই দিনের আলোচনায় আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও আভ্যন্তরীণ মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। তারেক রহমানকে ভয় পায় বলেই মামলা দিয়ে সরকার গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আগামী মার্চের মধ্যেই সরকারের পতন ঘটবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সালেহিন আহমেদের রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র ফোরামের আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্ত করতেই সরকার ষড়যন্ত্র করছে। এই সরকার যারা তারেক রহমানকে সাজা দিয়ে তারেক রহমানকে বন্দী করে রাখতে চায়, তাকে রাজনীতির দূরে সরিয়ে রাখতে চায়, আজকে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে বাংলাদেশের মানুষের এই গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামকে কোনোদিনই স্তব্ধ করে দেওয়া যাবে না, তাকে দমন করা যাবে না। যে এখন আন্দোলন শুধু নয়, সংগ্রামের জন্য তৈরি হতে হবে। সেই সংগ্রাম বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, সেই সংগ্রাম আমার দেশকে রক্ষা করার জন্য, আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমার অধিকারকে রক্ষা করার জন্য। কর্মজীবী দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দলীয় নেতাদের বিতর্কিত বক্তব্যের কারণেই যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটবে। আপনাদের অতি কথন থেকে কিন্তু প্রমাণ হয় আপনারা আতঙ্কে আছেন এবং যে কোনো মুহূর্তে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। কখনো পতনের সুর মানুষের মুখে মুখে ফুটে। মানুষের মধ্যে যেই যে নানা জল্পনা কল্পনা, এই জল্পনা কল্পনার মধ্যে কিন্তু শোনা যায় না এই সরকার 19 সাল পর্যন্ত থাকবেন। সবারই একটা কথা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লাস্ট টার্গেট, এর মধ্যে এই সরকার টিকবেন না। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিরোধী নেতাকর্মীদের মামলা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় বর্তমান সরকার। জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ও এই কারণে সমন জারির ঘটনা সরকারের একটি দুরভিসন্ধিমূলক গভীর ষড়যন্ত্রের অংশ বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে। সালেহিন আহমেদ, মাই টিভি, ঢাকা। ঢাল তলোয়ার দিয়ে আন্দোলনের নামে গণতন্ত্র হত্যার রাজনীতিতে নেমেছেন বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। আর এদিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বলেছেন, যারা জয় বাংলা স্লোগান উচ্চারণে ভয় পায় তারা মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে নয়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এইসব মন্তব্য করেন। আরো জানাচ্ছেন মানিক হোসে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তথ্য অধিকার আইন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কি বিষয়গুলো গণমাধ্যমে যাওয়া উচিত নয় তার ফিরিস্তি তুলে ধরেন তিনি। আন্দোলনের নাশকতার পার্থক্য কি, আন্দোলনের অন্তর্ঘাতের পার্থক্য কি, গণমাধ্যমে যায়টা কি আর কি যায় না। আমি সাধারণভাবে বলে দিতে পারি যে মিথ্যাচার, উস্কানি, ইতিহাস বিকৃতি, খণ্ডিত তথ্য, পিচ সাংবাদিকতা, চৈলহনন গণমাধ্যমে যায় না। গণ আন্দোলন আর সন্ত্রাসবাদ এক নয় উল্লেখ করে খালেদা জিয়ার তলোয়ার নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিরও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তলোয়ার নিয়ে নামার যে হুমকিটা দিয়েছে, আমার কাছে মনে হয়েছে এই তলোয়ার হচ্ছে গণতন্ত্র জবাই করার তলোয়ার। যেরকম 71-এ আমাদের আলবদর রাজাকাররা তরবারি নিয়ে মানুষ জবাই করেছে,
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অপর এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বলেন, জয় বাংলা উচ্চারণে ভিতুরাই দেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। আগামী ২৬শে মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সরকার। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই বাছাই করা হবে, আর যারা ভুয়া সার্টিফিকেট নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আ.ক.ম মোজাম্মেল হক। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নিয়ে চাকুরিতে বাড়তি সুবিধা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে সারা দেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাচাই বাছাই করে 2015 সালে 26শে মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। যাচাই বাছাইয়ের পরে আমরা চেষ্টায় আছি, আমাদের এখনো উদ্দেশ্য আছে যে আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করব, 26শে মার্চের পূর্বে চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করব এবং আইডেন্টি কার্ড দিব। যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে কর্মস্থল সহ অনেক বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে হয়েছে বলেও জানান তিনি। তদন্তের ফলাফলের ভিত্তিতে আমরা অ্যাকশন নিব। আমরা তাকে নিব একজন ভুয়া বা জালিয়াত হিসেবে। সে এখন সচিব না মন্ত্রী, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। অভিযোগ প্রমাণিত হলে 1.5 মাসের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আ.ক.ম মোজাম্মেল হক। কেউ যদি প্রতারণা করে ভুল তথ্য দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন এদেশে 406, 420 এইসব সেকশন রয়ে গেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবং আমাদের মন্ত্রণালয়। আর এদিকে 5ই জানুয়ারি নির্বাচনের মতো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নেও সরকার দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন করে তালিকা প্রণয়নে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় এসব কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ধরনের রাজনৈতিক খেলা চলুক, এটা আমরা চাই না। তারা নির্বাচন নিয়ে যে ধরনের কারচুপি করেছে, এই মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও একই ধরনের কারচুপি করছে। দুর্ঘটনা ও যানজট সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, অভিযানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে জেল, জরিমানা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত 10 নভেম্বর থেকে আমরা দুর্ঘটনার বিরুদ্ধে, যানজটের বিরুদ্ধে অল আউট একটা ক্যাম্পেইন শুরু করেছি। অভিযান সারা বাংলাদেশে আমরা শুরু করেছি। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক, আমরা অভিযান এখনো বন্ধ করিনি। এখন আমরা এই অভিযানকে কোনো দিন তারিখ দিয়ে করব না। 2228 কোটি 22 লাখ টাকার 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী 4 বছরের মধ্যে রাস্তাঘাট সহ দেশের অর্থনৈতিক অবস্থা বদলে যাবে। বিস্তারিত চিত্র থাকছে এস এম খুরশেদ আলমের রিপোর্টে। এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় গুরুত্বপূর্ণ 7টি প্রকল্প অনুমোদিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে 7টি উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। 7টি প্রকল্প 2228 কোটি টাকা, জিওবি 1272 কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে 250 কোটি টাকা, আর প্রকল্প সাহায্য 705 কোটি টাকা। এই হলো প্রকল্পগুলোর মোটামুটি ব্যয় বরাদ্দের। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সহ দেশের অন্যান্য অবকাঠামো খাতে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে কেউ পিছে থেকে টানলেও লাভ হবে না বলেও জানান আহম মুস্তফা কামাল।